2026 সালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতে পারে, গভর্নরের সঙ্গে বৈঠক শেষে জানালো আইএমএফ। বিদ্যুৎ খাতে 15 বছরে 72,000 কোটি টাকা লুট, দ্রুত সরবরাহ আইনে দায়মুক্তি দিয়েই সুযোগ সৃষ্টি। বিশ্ববাজারে না বাড়ায় অপরিবর্তিত এলপিজির দাম, 12 কেজির সিলিন্ডার বিক্রি হবে 1455 টাকায়। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া উদ্যোগের ফলাফল পেতে সময় লাগবে 2026 সাল পর্যন্ত, এমনটা জানিয়েছেন আইএমএফ এর প্রতিনিধি দল। তারা জানায়, বর্তমানে দেশে মূল্যস্ফীতি 7-এর ঘরে থাকার কথা থাকলেও আছে 11.5 ভাগের বেশি। মঙ্গলবার সকালে গভর্নরের সঙ্গে বৈঠক করে সফররত প্রতিনিধি দল এ প্রতিক্রিয়া জানায়। বৈঠক শেষে ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা এসব তথ্য জানান সাংবাদিকদের। 2 সপ্তাহের সফরে ঢাকা এসেছে আইএমএফের 3 সদস্যের দল। সংস্থাটি ঋণের 4র্থ কিস্তি ছাড়ের অগ্রগতির বিষয়ে তাদের এই সফর। মিশন প্রধান ক্রিস পাপাদাকিসের নেতৃত্বে প্রতিনিধি দলটির বাংলাদেশ ব্যাংক ছাড়াও অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং পরিসংখ্যান ব্যুরোর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। আইএমএফ দেয়া শর্ত পূরণের ওপর নির্ভর করছে $4.7 বিলিয়ন ঋণের 4র্থ কিস্তি ছাড়ের বিষয়টি। বেশিরভাগ শর্ত পূরণের পথে থাকলেও রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে রয়েছে এনবিআর। দ্রুত সরবরাহ আইনে দায়মুক্তি দিয়ে বিদ্যুৎ খাতে লুটপাটের মডেল তৈরি করে আওয়ামী লীগ সরকার। 1.5 দশকে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দিয়ে ঘুষ লেনদেন হয়েছে $300 কোটি। সেই সঙ্গে কমপক্ষে 5,000 মেগাওয়াট অপ্রয়োজনীয় সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ভাড়া গুনেছে $300 কোটি। এভাবে সংঘবদ্ধ লুটপাটে বিদ্যুৎ খাত থেকে লোপাট হয়েছে 72,000 কোটি টাকা। 2009 থেকে 2024 15 বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 5,700 মেগাওয়াট থেকে বেড়ে দাঁড়ায় প্রায় 32,000-এ। এ সময় শতাধিক ছোট বড় বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন পায়। দ্রুত সরবরাহ আইনে অনেক কেন্দ্রের কাজ পান বেসরকারি বিনিয়োগকারীরা। যেখানে ছিল না কোনো উন্মুক্ত প্রতিযোগিতা, চুক্তি নিয়ে ভবিষ্যতে প্রশ্ন তোলার পথও ছিল রুদ্ধ। এক্ষেত্রে কাজ দিতে সরকারদলীয় প্রভাবশালী রাজনীতিবিদ, আমলা পর্যায়ে কমিশন বাণিজ্য হয়েছে। অর্থনৈতিক শ্বেতপত্রের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এই পর্যন্ত 30 থেকে $33 বিলিয়ন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ জেনারেশনে টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে। তো আমি একটু কনজারভেটিভলি ধরে নিয়েছি যে অ্যাটলিস্ট 10% তার কিকব্যাক হয়েছে। তাহলে $3 বিলিয়ন হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে। 2016 সালের মহাপরিকল্পনায় 2030 সাল নাগাদ বিদ্যুতের চাহিদা 30,000 মেগাওয়াট ধরা হলেও পরে বেড়ে হয় 40,000। এভাবে দুর্নীতির সুযোগ নিতে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পথ উন্মুক্ত হয়। যদিও অতিরিক্ত সক্ষমতা অলস বসিয়ে রেখে বিদেয়ী সরকার বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া চাপায় জনগণের কাঁধে। 20 বছর ধরে 9% জিডিপি গ্রোথ হবে পার্সপেক্টিভ প্ল্যান, ওইটার থেকে তথ্য নিয়ে ওইটাকে বাড়িয়ে দিয়ে তারা 40 গিগাওয়াটের একটা টার্গেট সেট করেছে। অতি উচ্চ টার্গেট সেট করে তারপরে তারা ব্যাপকভাবে বিদ্যুৎ কেন্দ্র দেয়া শুরু করেছে। প্রায় $3 বিলিয়ন আমরা এই ক্যাপাসিটি পেমেন্ট আমরা অতিরিক্ত দিয়েছি। বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ছাড়াও সারা দেশে শতভাগ বিদ্যুতায়নে বিতরণ ও সঞ্চালন লাইন নির্মাণ, মিটার কেনাকাটায় ব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা। শ্বেতপত্রে এসব খাতে দুর্নীতির চিত্র স্পষ্ট হয়নি বলছেন বিশ্লেষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতির বাস্তব চিত্রের সঙ্গে উচ্চ হারের প্রবৃদ্ধির পরিসংখ্যানের মিল নেই, অথচ অলীক পরিসংখ্যানের ওপর নির্ভর করে মধ্যম আয়ের ফাঁদে আটকে পড়েছে দেশ। অর্থনীতির শ্বেতপত্রের খসড়ায় এমন তথ্যই উঠে এসেছে। এ ফাঁদ এড়াতে বিনিয়োগ বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন, কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। অর্থনীতির অন্যান্য সূচকের সঙ্গে প্রবৃদ্ধির পরিসংখ্যান মেলে না, এই অভিযোগ অর্থনীতিবিদেরা অনেক দিন ধরেই করে আসছেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটিও বলছে 2010 থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশে যে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে তা সঠিক নয়।
মাথাপিছু জাতীয় আয় অনুসারে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয় 2015 সালে। সে সময় জাতীয় মাথাপিছু আয় $1045 ছাড়িয়ে যায়, যা এখন $2784। আর 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্য ঠিক করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। মধ্যম আয়ের ফাঁদ বলতে প্রায় $1100 থেকে $13,000 মাথাপিছু আয়ের মধ্যে আটকে থাকার ঘটনাকে বোঝানো হয়েছে। নিম্ন আয় থেকে যত তাড়াতাড়ি নিম্ন মধ্যম আয়ে পৌঁছানো যায়, নিম্ন মধ্যম আয় থেকে উচ্চ মাথাপিছু আয়ের সক্ষমতায় তত তাড়াতাড়ি পৌঁছা সম্ভব নয়। এডুকেশনের যে কোয়ালিটির মান এবং শ্রমের যে দক্ষতা, সেখানে কিন্তু আমরা খুব একটা বিনিয়োগ করিনি, খুব একটা সিরিয়াস অ্যাটেনশনও দেইনি। আর তৃতীয় হচ্ছে আপনার গভর্নেন্সের জবাবদিহিতা, একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে, তো তাইলেই তো পারফরমেন্স করার একটা তাগিদ থাকবে। সেই জবাবদিহিতার জায়গাগুলোই পুরোপুরি ভেঙে পড়েছে। শ্বেতপত্র কমিটি বলছে বাংলাদেশের মাথাপিছু আয় এবং মজুরি কাঠামোকে নিম্ন আয়ের আফ্রিকার দেশগুলোর সঙ্গে তুলনা করা যায়। উচ্চ আয়ের দেশে পৌঁছাতে যে হাইটেক শিল্প প্রয়োজন সেগুলোর কিছুই হয়নি। দেশের রেমিট্যান্স আর পোশাক খাত দিয়ে উচ্চ আয়ের দেশ হওয়া সম্ভব নয়। আমরা বলছি এসডিজি বাস্তবায়নে গুরুত্ব দিয়ে তথ্য উপাত্তগুলোকে পরিপূর্ণ করা এবং একই সাথে শিক্ষা, স্বাস্থ্য এই সমস্ত খাতে মানব সম্পদের খাতে আমরা যে পিছিয়ে গেছি, বিশেষ করে করোনার পরবর্তীতে, সেই জায়গাগুলোতে গুরুত্ব সহকারে দেখায়। শ্বেতপত্র কমিটি বলছে পদ্মা সেতু সহ উন্নয়নের মানদণ্ড হিসেবে বড় প্রকল্পকে অগ্রাধিকার দিলেও টেকসই উন্নয়নে বিনিয়োগের গুরুত্বকে পাশ কাটিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি সেখানে। কোনো রিজন তো আমরা এটা বলছি হিন্দু বৌদ্ধ কাউন্সিল, অথচ দেখা যাচ্ছে হিন্দু বৌদ্ধ কাউন্সিলের রিপোর্ট নিয়ে কিন্তু বাইরে অনেকে এটাকে 11 মিলিয়ন বার এটাকে সাইটেশন হয়েছে। আনফর্চুনেটলি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল সো ফার তাদের রিপোর্টটা নিয়ে নিত্য নিউজ যেই রিপোর্টটা করলো সেটাকে কাউন্টার করার মতো একটা স্টেটমেন্ট দেয়নি। তারা এটাও বলেনি যে না ওকে আমরা রিভিজিট করি, আমরা যে রিপোর্টটা করলাম সেটা আমরা দেখি। আমরা ইভেন গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনকেও আমরা আহ্বান করি যে আপনারা এসে দেখে যান কি হচ্ছে। আমরা কাউকে তো বন্ধ করছি না, আমাদের ওপেননেস আছে, আমাদের সমস্ত অ্যাক্টিভিটিসে আমরা খুব ট্রান্সপারেন্ট, আমরা সবাইকে বলছি দেখেন। কিন্তু কথা হচ্ছে যে আপনি অনেকের ক্ষেত্রে অনেকে চোখ কান নাক বন্ধ করে মুখ ও বুধিরের মতো থেকে না সে যেটা বলছে সেটাই সত্য। আমরা বারবার বলছি কিন্তু আমাদের কথাটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসে তারা শুনেও না শোনার ভান করছে। চলতি মাসে অপরিবর্তিত থাকবে এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে 12 কেজি কিনতে খরচ হবে আগের দাম 1455 টাকায়। মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় নিয়ন্ত্রক সংস্থা বিআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, কাঁচামালের দাম অপরিবর্তিত থাকায় এলপিজির মূল্যে প্রভাব পড়েনি। এর আগে গত নভেম্বরে 12 কেজিতে দাম আগের মাসের চেয়ে 1 টাকা কমানো হয়। এলপিজির 12 কেজির সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহার হয় গৃহস্থালির কাজে। ডিসেম্বর মাসে অটো গ্যাসের দামও অপরিবর্তিত রয়েছে। এলপিজির বাজার নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে মনিটরিং জোরদার করা হবে বলে জানিয়েছে বিআরসি। এমনকি এলপিজি যারা ডিস্ট্রিবিউটর যারা তারাও কিন্তু লাইসেন্সি না এখন পর্যন্ত। আমরা ইতিমধ্যে একটা বিজ্ঞপ্তি দিয়েছি 2 মাসের সময় দিয়ে সকল ডিস্ট্রিবিউটর যেন লাইসেন্স নিয়ে নেয়। সো ডিস্ট্রিবিউটররা যখন লাইসেন্সি হয়ে যাবে, লাইসেন্সের অধীনে চলে আসবে, দেন উইল গো ফর দ্য রিটেলার্স। খুচরো বিক্রেতাদের লাইসেন্সের অধীনে নিয়ে আসার চেষ্টা আমরা করব। গত বছর দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়, বলছে টিআইবি। সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 শিরোনামে প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, 2023 সালে সার্বিকভাবে দুর্নীতির শিকার হয়েছে 70.9% খানা বা পরিবার এবং ঘুষের শিকার 50.8% খানা। এক বছরে খানাগুলো গড়ে ঘুষ বা নিয়ম বহির্ভূত অর্থ হিসেবে 5,680 টাকা দিতে বাধ্য হয়েছে। গড় ঘুষ প্রদানের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা এবং ব্যাংকিং খাতে বলে জানিয়েছে টিআইবি।
মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা, যেটি আমাদের ৬ বছরের বাজেটের ১.৪৩% এবং জাতীয় আয়ের 0.22%। তো আরেকটা বিষয় মূলত একই বার্তাটা, সেটা হচ্ছে তদারকির ঘাটতি। অসাধু সার ডিলারদের তৎপরতায় বিপাকে পড়েছেন জয়পুরহাট ও নাটোরের কৃষকরা। বাড়তি টাকা দিয়েও চাহিদা মতো সার পাচ্ছেন না। সঠিক সময়ে সরকার সারের মূল্য নির্ধারণ করে দিলেও তা মানছেন না সার ব্যবসায়ীরা। কৃষকরা সার সিন্ডিকেটের হাতে জিম্মি হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। জয়পুরহাটে সারের সরকারি মূল্য হচ্ছে প্রতি বস্তা ইউরিয়া ও টিএসপি ১,৩৫০ টাকা, এমওপি ১,০০০ ও ডিওপি ১,০৫০ টাকা। কিন্তু কৃত্রিম সংকট দেখিয়ে বস্তা প্রতি ২০০ থেকে ৭০০ টাকা বেশি বিক্রি করা হচ্ছে। আমাদের সারের অবস্থা খুবই খারাপ একটা অবস্থা, আমরা টাকা দিয়েও সার পাচ্ছি না। আর দ্বিতীয় কথা হলো, সার যদিও পাচ্ছি বেশি দামে কিনতে হচ্ছে। বর্তমান আমাদের রবি শস্য আবাদ করব, আমরা টাকা দিয়েও সার মিলাতে পারছি না। বস্তাপতি ৫০০, ৭০০, ২০০ করে বাড়তি। সার সংকট ও মূল্যবৃদ্ধির বিড়ম্বনার কারণে অসহায় কৃষকরা। এতে করে কৃষি জমিতে আলু, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন আবাদ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। জমি হলো মোট ৪২ বিঘে, সারের অভাবে জমির আবাদ করতে পারি না। মোট এখন আবাদ করি ১০ বিঘে। সারের দ্বার এখনই প্রয়োজন, জমিতে দিলে তো ফসলটা ভালো হইবে। সার সংকটের কথা স্বীকার করলেও বেশি দামে সার বিক্রির অভিযোগ অস্বীকার করে ডিলাররা। এটা হলো সরকারি রেট এবং এই সরকারি রেটে আমি বিক্রি করি, কারোর কাছে ১ টাকা বেশি নেই না। বেশি নেওয়ার কোনো সুযোগ নাই, যেটুকু বরাদ্দ পাওয়া গেছে সেটুকু সঠিক দামে কৃষকদের দেওয়া হয়েছে। সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোরভাবে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি কর্মকর্তারা। বলেন, অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সার নিয়ে যদি কারো কোনো অভিযোগ আমাদের কাছে আসে, এই মুহূর্তে আমার কোনো অভিযোগ নাই। যদি কেউ কোনো অভিযোগ করে, লিখিত অভিযোগ করে, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কৃত্রিম সংকট সৃষ্টি করে এই সারের দাম বেশি নেওয়ার চেষ্টা করে জয়পুরহাট জেলায়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। রবি মৌসুমে নাটোরে প্রায় ১,৫৭,০০০ হেক্টর ও জয়পুরহাটে প্রায় ৮০,০০০ হেক্টর জমি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশের কাছে ১৩৫ কোটি রুপি চেয়েছে ভারতের ত্রিপুরার রাজ্য সরকার। বকেয়া অর্থের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ইতোমধ্যে চিঠি দিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন TSESCL। প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক দেবাশিস সরকার গণমাধ্যমকে বলেন, তহবিলে যথেষ্ট পরিমাণ অর্থ না থাকায় এ চিঠি দেওয়া হয়েছে। এদিকে ত্রিপুরার সব হোটেল, রেস্তোরাঁ বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে চিন্ময়কে গ্রেপ্তারের জেরে বাংলাদেশে আলু, পেঁয়াজ রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। টেসলা ও এক্সের সিইও ইলন মাস্কের রেকর্ড $56 বিলিয়ন বেতনের চুক্তি দ্বিতীয় দফায় বাতিল করেছে মার্কিন আদালত। যুক্তরাষ্ট্রের ডেলওয়্যার আদালত কয়েক মাস আইনি প্রক্রিয়া চালানোর পর এই সিদ্ধান্ত জানিয়েছে। আদালতের বিচারক ক্যাথালিন ম্যাককর্মিক গত জানুয়ারি মাস থেকে তার আগের সিদ্ধান্তকে বহাল রেখেছেন। যুক্তিতে তিনি বলেন, বোর্ডের সদস্যরা ইলন মাস্ক দ্বারা প্রভাবিত। আদালতের তথ্য মতে টেসলা তাদের পে প্যাকেজ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, যা 2018 সালে বর্তমানের তুলনায় ন্যায্য ছিল। রায়ের প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক মাধ্যমে এক্স পোস্টে ইলন মাস্ক লিখেছেন, শেয়ার হোল্ডারদের কোম্পানির ভোট নিয়ন্ত্রণ করা উচিত, বিচারকদের নয়। আদালতের সিদ্ধান্তটি ভুল। তিনি আরও লিখেছেন, এই রায় যদি বাতিল না করা হয় তাহলে বিচারক এবং আইনজীবীরা এই কোম্পানিগুলো চালান। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।